আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল। সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসত এবং ঘরের লড় সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত এবং ঘরের ভেতর থেকে তালা লাগিয়ে দিত। আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরাও চুপচাপ থাকতাম, কারণ দাদুকে খাট থেকে তোলা যেত না। একদিন আমি সেই মেয়েটির বদলে দাদুর ঘরে গেলাম এবং দাদু আমার সাথে যা করল, আমার তখন দম বন্ধ হয়ে গেল। আমার নাম সানিকা। আমরা সবাই একই বাড়িতে থাকতাম। এটি আমাদের পুরনো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসাথে, কিন্তু 2 কাকা মারা গেছেন। আর শুধু আমার বাবা বেঁচে ছিলেন। আর আমার দাদুও বেঁচে ছিলেন, যার হুকুমেই বাড়িতে চলত। আমাদের বাড়িতে সব জিনিস যেন অফার বা সুযোগ হিসেবে আসত। চাকরও ছিল, ধন সম্পদও ছিল, কিন্তু যে কাজের মেয়ে ছিল, সে সবচেয়ে সুন্দরী। তার নাম ছিল তারা। সে বলতো, আমার আসল নাম সুহানি, কিন্তু আমি নাম বদলে তারা রাখলাম, কারণ সুহানি নামটা আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ের নাম তারাই হওয়া উচিত। সে ছিল একটা কাজের মেয়ে, কিন্তু তার মনোভাব ছিল রানীর মতো। সে খুব বিরক্ত হয়ে থাকত যেন, এবং তার পিছনে ছিল আমার দাদুর হাত, কারণ সে আমার দাদুর প্রিয় ছিল। সে আমার দাদুর সব কাজ করত। আমার দাদুও বিছানা থেকে উঠতে পারতেন না। দাদু এত বয়স্ক যে তারকে খাওয়ানো, ওষুধ দেওয়া, পা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব সেই মেয়েটি করত। যখন সে একা বসে থাকত, তখন তার পাশে বসে গল্প করত। এসবই ছিল তার কাজ। বাবা বলতেন, তোমাদের থেকে কি লাভ? দাদুর যা বয়স, তোমাদের তো তার কাছে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং তার সেবা করা উচিত। কাল যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে করে দেবেন, তখন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়ায় ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল, এবং আমাদের কোনো ভাই ছিল না। তাই বাবার খুব চিন্তা ছিল যে সব সম্পদ যেন নাতিদের মধ্যে না ভাগ হয়ে যায়। আর আমার বাবা একটাই অংশ পাবে, আর সেটাও আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন। কিন্তু দাদুর কাছে বসলে আমাদের একটুও ভালো লাগতো না। তিনি খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কাউকে চিনতেও পারতেন না। এমন ব্যক্তির সাথে বসে মানুষ কী বা করবে? তারা তো তার কাছে বসে খুব খুশি হতো। তারা যখন দাদুর ঘরে থাকত, তখন ঘর থেকে হাসির আওয়াজ শোনা যেত। একদিন সে ভিতরে বসেছিল, আমিও ভিতরে গেলাম, আর সামনের দৃশ্য দেখে অবাক হলাম। দাদার হাতে অনেক টাকা, আর সেটা তিনি তারার হাতে দিচ্ছিলেন। এই টাকা অন্তত 25,000 টাকা মনে হয়। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা দিচ্ছ কেন? তখন দাদু বলল, ওটা ওর মাস মাহিনা। আমিও সুযোগ পেলাম, আমি বললাম আমিও টাকা চাই। দাদু আমাকে একটি 500 টাকার নোট দিল। আমি বললাম, আজকাল 500তে কি আসে? ঘরের কাজের মেয়েকে 25,000 টাকা দিচ্ছ, যখন তার বেতন ততটা নয়, আর নিজের নাতনির জন্য 500? বাবা বললেন, যাও ওনার কাছে গিয়ে বসো, তুমি ওকে ভালোবাসো না? তারই যখন এই অবস্থা, তখন আমরা সময় নষ্ট কেন করব? এই বলে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা তখন বলল, কোথা থেকে পাগল হয়ে আসছো? তোমার মনোযোগ কোথায়? আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই তাকে টাকা দিতে দেখেছো? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তারাকে দাদু টাকা দিচ্ছিল এবং বলেছে এটা তার বেতন। বাবা বললেন, প্রথম কথা হলো, বেতন দেওয়ার এখনো সময় আসেনি, কারণ আজ 13 তারিখ। মাসের মাঝে আমি কোনো চাকরকে বেতনের টাকা দেই না। দ্বিতীয়ত, তারাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ শুধুমাত্র 10,000 টাকা। ওরে বাবা, ওকে 25,000 টাকা কেন দিল? বাবা ভীষণ রেগে গেল আর দাদুর ঘরে গেল। আমিও তাদের কথা শুনতে লাগলাম। দাদু বলল, বেচারির ঘরে কোনো অসুবিধা আছে, আর আর ওর মা অসুস্থ, তাই ওকে আমি টাকা দিয়েছি। দাদু বলল, আমার বাবাকে তোমার মেয়ে তো খুব বড় গোয়েন্দা। আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল, আর ঘরে ঝগড়া লাগিয়ে দিল। কি, যদি কোনো গরিবকে একটু পয়সা দিয়ে দিই, তাহলে কি এমন হয়ে যাবে? বিছানায় অসুস্থ পড়ে আছি আমি, মরতে মরতে যদি কোনো ভালো কাজ করে যাই, তো তোমাদের কিসের সমস্যা? কি চাইছো? যে সমস্ত পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের থেকেও আমার কোনো লাভ হয় কি? আমার প্রয়োজন হয় যখন আমার মন ভারী হয়, তখনও তুমি আমার কাছে এসে বসো, না তোমার সন্তানরা? তো আমি কি করি? বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা খুব লজ্জিত ছিলেন। বাবা বললেন, এবার থেকে যখনই দাদুর ঘরে যাবে, তখন এদিক ওদিকের কোনো কথা বলবে না। আর ওই কাজের মেয়েটির মা অসুস্থ, তাই তাকে টাকা দেওয়া হয়েছে। বাবা বেশ চিন্তায় ছিলেন এবং রেগেও ছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা আমাকে একটু অদ্ভুত কথা বললেন, যেটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার ছোট বোন অনেকটাই ছোট ছিল, ওর মাত্র 10 বছর, আমার বয়স 17। আমি আর বাবা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বাবা বলল, তোমাকে একটা কথা বলার আছে, আর তারপর থেকে তোমাকে এই ঘরে ভীষণভাবে নজর রাখতে হবে। জানি না কি এমন কথা, আমি বললাম ঠিক আছে। বলল, তারা নিশ্চয়ই কোনো ফন্দি আটছে। সে তোমার দাদুর কাছে মিথ্যে বলে বলে তার থেকে টাকা নিচ্ছে। গতকালই আমার সাথে ওর ছোট ভাইয়ের দেখা হয়। তখন তাকে জিজ্ঞেস করি যে, তোমার মা তো অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন?
তখন সে বলল যে আপনি তো অদ্ভুত কথা বলছেন, আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে 4 বছর হয়ে গেছে। শুনে আমি অবাক হয়ে যাই, তোমার দাদুকে নিজের মায়ের অসুস্থতার মিথ্যে খবর দেয় যখন কিনা তার মা অনেক আগেই মারা গেছে। বাবা বলল, এই তারা মেয়েটা ভীষণ চালাক, তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। এখন থেকে বাবার উপরও নজর রাখবে আর তারার উপরে নজর রাখবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো। ঘরে সম্পদের অভাব নেই, আমার বন্ধুও বোধহয় এই জন্যই আমার সাথে বন্ধুত্ব রেখেছিল। সে যখনই ঘরে আসতো সে ভালো খাবার পেত, জিনিসপত্র পেতাম, তার বদলে তার বাড়ি ভাড়া আমি দিয়ে দিতাম। ঘরে এসে তারাকে দেখে সে বলল, এই মেয়েটাকে? আমি বললাম, কাজের মেয়ে। বন্ধুজা বলল, কি বলছো, কাজের মেয়ে? আর এ যে কিনা 10,000 টাকার ড্রেস পরে আছে। আমি অবাক হয়ে গেলাম। ঠিকই বললাম। সে সাথে সাথে ইন্টারনেট দেখে বলল, এই শুটের দাম 10,000 টাকা, যেটা কিনা নতুন এসেছে। খুব কম লোক আছে যারা এটাকে কিনেছে। তোমার ঘরের কাজের লোক 10,000 টাকার পোশাক পরে আছে, আর তুমি জানোই না? এই পোশাকটা তো তোমার পরা উচিত। আমি তো জেনেই রেগে গেলাম যে আমার বাড়ির কাজের মেয়ে এত দামি পোশাক পরে আসছে। সে পুরো বাড়িতে এমনভাবে থাকে যেন সে নিজেই এই বাড়ির মালিক। ঘরের কাজ সে যা করে তার মধ্যে সে শুধুমাত্র খাবার বানায়। রান্নাঘরের কাজ তাকে করতে হয়, কারণ সে খাবার ভালো বানায়। আর খাবার বানানোর পরই দাদুর ঘরে চলে যায়। হাসির আওয়াজ আসছিল। আমিও তো একটু দেখি যে কি ব্যাপারে এত হাসির আওয়াজ আসছে। দাদু আবার তাকে নোটের পর নোট তো দিয়ে যাচ্ছে না, আর সেগুলো সে নিচ্ছে। দরজা খোলার চেষ্টা করলাম। দরজায় টোকা দেওয়ার আমার কোনো দরকারই ছিল না। আমার নিজের বাড়ি, এই বাড়ির মালিক। কিন্তু এইটা দেখে আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছিল যে দরজা ভেতর থেকে বন্ধ, তাই দরজা খুললই না। আর সে এতটাই হাসিতে মশগুল ছিল যে বুঝতে পারল না যে আমি দরজায় টোকা মারছি। বাবাকে ফোন করলাম আর সবকিছু বললাম। নিজেও অবাক হয়ে গেল আর বলল যে কি জানি এই বাড়িতে কী সব হচ্ছে। এরকম কিছু ঘটছে না তো যার জন্য আমাদের বাড়িতে সবার উপর বিপদ আসতে পারে? তারা দিনের পর দিন আমাদের মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। ওর আদব কায়দা, ওর আচরণ, ঘরের মধ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো, এমন কিছু রহস্য ছিল যেটা সম্পর্কে আমাদের জানা ছিল না। ও এমন কিছু করেছিল যে আর যেন ওর কোনো ভয় ছিল না। আমাদের কথাও সে শুনছিল না। একবার আমি জুসের গ্লাস হাতে ধরে যাচ্ছিলাম, জুসের কাচের গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। জুস পড়ে গেল। তখন আমি তার আগে বললাম, তুমি এটা পরিষ্কার করে দাও। তখন সে রান্নাঘরে খাবার বানাচ্ছিল। সে বলল, সাইডে কাপড় আছে, সেটা দিয়ে পরিষ্কার করে নাও। কোন বাড়ির কাজের মেয়ে আপনাকে এইভাবে কথা বলতে পারে? আপনাকে নিজে কাজ করতে বলতে পারে যখন কিনা তাকে কাজের জন্য রাখা হয়েছে, আর আপনি তাকে কাজের জন্য বেতনও দিচ্ছেন? আমি রেগে গেলাম। আমার তারার সাথে ঝগড়া হয়ে গেল। আমি বললাম, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো, বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে কাজ করতে বলেছি আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ? কাপড়টা ওঠাও, আর যেটা পড়ে আছে মেঝেতে সেটা পরিষ্কার করো। তখন সে বলল, আমি খাবার বানাচ্ছি, আমার কাজ হলো খাবার বানানো। যে ভুল নিজে করেছো সেটা নিজেই পরিষ্কার করো। সে জেদ করতে লাগলো। সে ওটা পরিষ্কার করল না। তারপর বাইরে থেকে মালি বাবা আসলেন এবং দেখলেন যে ঘরের মধ্যে নোংরা পড়ে আছে, নিজেই সেটাকে পরিষ্কার করে দিলেন, যখন কিনে তো তার কাজই ছিল না। আমিও পরিষ্কার করিনি, কারণ আমি রেগে গিয়েছিলাম। আমি ঘটনাটা বাবাকে বললাম আর বললাম, এই মেয়েটাকে কাজ থেকে বের করে দাও। বাবা বলল, ঠিক বলেছ, একে বাড়ির কাছ থেকে বের করেই দিতে হবে। বাবা তার পরের দিনই কাজের মেয়েটিকে এই মাসের মাইনে এবং পরের মাসেরও মাইনে দিয়ে বেরিয়ে যেতে বলল, কারণ তাকে আগে থেকে না বলে বের করে দেওয়া হচ্ছে। এবার সে চলে যাওয়ার পরিবর্তে আমার দাদুর ঘরে ঢোকার চেষ্টা করতে লাগলো, এটা বলে যে দাদুর সাথে দেখা করে সে চলে যাবে। আমি তাকে বললাম, দাদু ঘুমাচ্ছে। যদিও দাদু তখন ঘুমায়নি। তখন সে বাহানা করতে লাগলো যে তার কোনো জিনিস ওখানে পড়ে আছে। আমি বললাম, আমায় বল, আমি নিয়ে আসছি। কিছুই পড়েছিল না ঘরে। সে চাইছিল দাদুর ঘরে ঢুকতে, কিন্তু আমাদের বাবা মেয়েরও আচরণ সম্পর্কে জ্ঞান হয়ে গিয়েছিল। তাই আমরা সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা বললাম, নিজের জিনিসপত্র ওঠাও আর বেরিয়ে যাও ঘর থেকে। তারপর সে চলে গেল। আমি সুখের নিঃশ্বাস নিলাম আর ভাবলাম যে এই কাজটা আমরা আরও আগেও তো করতে পারতাম। কাজের মেয়েটা আমাদের কোনো আত্মীয় ছিল না যে তাকে যেতে বলতে অসুবিধা হতো বা তাকে যেতে বলতে কোনো ফন্দি করতে হতো। চাকর তো যেতে আসতে থাকে। বাবা বলল যে এবার কোনো ভালো কাজের লোক খুঁজি, যে ভালো খাবার বানাতে পারে, আর এবার কোনো বয়স্ক মহিলাকে খুঁজে নিয়ে আসতে হবে, যার কাজই হবে খাবার বানানো। আমাদের এইরকম কাজের মেয়ে চাই না। তারাকে ঘর থেকে তাড়িয়ে আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু ঘর থেকে সে গিয়েছিল মাত্র কয়েক ঘন্টাই হয়েছিল, কিন্তু রাত হওয়ার সাথে সাথে দাদুর শরীর ভীষণ খারাপ হতে লাগলো। দাদু বলল, বোধহয় দাদুর যাওয়ার সময় এসে গেছে। বলল, তাড়াতাড়ি এসো। আমরা সবাই দাদুর কাছে পৌঁছে তার মাথার কাছে বসে রইলাম। তিনি অনেকক্ষণ ধরে অঝরে কাঁদলেন। তিনি এমন করছিলেন যেন তার খুব ব্যথা হচ্ছিল। বাবা বারবার জিজ্ঞাসা করছিলেন, কি হয়েছে তোমার? ব্যথা হচ্ছে তোমার? ডাক্তারকেও ডেকে নিয়েছিল বাবা। ডাক্তারও এসে গিয়েছিল। কাকার ছেলেমেয়েরাও এসে গিয়েছিল। সবাই দাদুর খাটের চারপাশে বসেছিল, দাদুকে দেখছিল। আমার দাদুর খাটেতেই ঘুম আসে। দাদু যখন মুখ খুললেন তখন ঘরে যারা ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ উনি জিজ্ঞাসা করেছিলেন তারা কোথায়। উনি বারবার এটাই জিজ্ঞাসা করছিলেন, আর আমরা চুপচাপ হয়ে গিয়েছিলাম।
কাকিমা জিজ্ঞাসা করতে লাগলেন, কোথায় গেল সে? এই সময় তো ঘরেই থাকতো। তখন আমার বাবা বললেন যে তাকে ঘরের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বাবা এটুকুনি বলেছিল। সাথে সাথে আমার দাদু ও আমার বাবার কলার জোরে ধরে জিজ্ঞেস করলো যে কাকে জিজ্ঞেস করে তাকে কাজ থেকে বের করেছ। আমরা সবই অবাক হয়ে গেলাম যে চাকরানির কাজ না করার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনি ডাক্তারকে বলুন, ডাক্তার সামনে দাঁড়িয়ে আছে। সে তখন বলতে লাগলো যে ডাক্তারের না, তার আগে দরকার আমার। এটা শোনা মাত্রই সবাই নিজের কানে হাত চাপা দিল। দাদু কিরকম কথা বলছিলেন? উনি মরণ মুহূর্তে কি করছেন? উনি এত চিৎকার করছিলেন, রাত্রি 12টা বেজে গিয়েছিল, আর উনি একভাবে চিৎকার করছিলেন, তারাকে নিয়ে এসো। বাধ্য হয়ে আমার বাবাকে যেতে হলো তারার বাড়ি আসে। তারাকে সাথে করে নিয়ে এসো। বাড়ি এসে বাবা বলল যে সে ভীষণ মেজাজ দেখাচ্ছিল। সে বলছিল, আমি তো যাব না, তোমার বাবা মরে যাচ্ছে, তখন আমাকে নিতে এসছো। অনেক মেজাজ দেখাচ্ছিল।